হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এইচডি ফর ইংলিশ চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। সরকারি চাকরির দরকারি ইংলিশই হোক বা স্কুলের পরীক্ষায় হোক, ন্যারেশন চেঞ্জ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ন্যারেশন চেঞ্জ কিভাবে করতে হয় তার প্রাথমিক নিয়ম কানুন নিয়ে আমরা ইতোমধ্যেই একটি ভিডিও আমাদের এই চ্যানেল এইচডি ফর ইংলিশে আপলোড করেছি, যেটি আপনারা সবার আগে দেখে নিতে ভুলবেন না। যারা এখনো দেখেননি, ভিডিওটি দেখতে হলে অবশ্যই ক্লিক করুন আই বাটনে। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রিপোর্টেড স্পিচটি যদি ইম্পারেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে তার ন্যারেশন চেঞ্জ আমরা কিভাবে করব। এখন আপনাদের মনে অবশ্যই প্রশ্ন জাগতে পারে যে ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এগুলো আসলে কি। আসলে সেন্টেন্স কত প্রকার, কি কি, তাদের প্রত্যেক প্রকারের বিভাজন নিয়ে একটি ভিডিও ইতোমধ্যেই এইচডি ফর ইংলিশ চ্যানেলে আপলোড করা হয়েছে। চাইলে সেটিও সবার আগে অবশ্যই দেখে নিতে পারেন আই বাটনে ক্লিক করে। তাহলে আর দেরি কেন, শুরু করব আজকের ভিডিও। তবে তার আগে একটি অনুরোধ, যারা আমার এই চ্যানেলে নতুন এলেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এইচডি ফর ইংলিশ চ্যানেলটি। আর এই চ্যানেলে পাবলিশ হওয়া সমস্ত ভিডিওর পিডিএফ নোট পেতে গেলে অবশ্যই জয়েন করুন জয়েন বাটনে ক্লিক করে। তাহলে চলুন শুরু করা যাক ন্যারেশন চেঞ্জ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করার সময় অবশ্যই মনে রাখতে হবে যে কথাটি, সেটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। অর্থাৎ এই যে অংশটা, এই অংশে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে তাহলে তার ন্যারেশন চেঞ্জ আমরা কিভাবে করব। মনে রাখবেন, এই যে অংশ রিপোর্টেড স্পিচে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকতে পারে, সেই ইন্টারোগেটিভ সেন্টেন্স কত রকম হতে পারে। আপনাদের ক্ষেত্রে 3 রকম হতে পারে, এটা মাথায় রাখবেন। কত রকম হতে পারে? 3 রকম হতে পারে। কি কি? একটা হতে পারে যে ইয়েস নো কোশ্চেন, অর্থাৎ যে কোশ্চেন অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব দিয়ে শুরু হচ্ছে, ডু, ডিড অথবা এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, এই যে অক্সিলিয়ারি ভার্ব গুলো দিয়ে, হেল্পিং ভার্ব গুলো দিয়ে যে কোশ্চেন শুরু হবে, সেই কোশ্চেন যদি থাকে তাহলে তার ন্যারেশন চেঞ্জের নিয়ম হবে একরকম। যদি WH ওয়ার্ড, হোয়াট, হুইচ, ওয়্যার, ওয়েন, হু, হুজ, হাউ এইসব দিয়ে যদি কোশ্চেন থাকে তাহলে তার ন্যারেশন চেঞ্জের নিয়ম হবে আরেক রকম। আর যদি ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া হয়েছে এবং রিপোর্টেড স্পিচে কোনো কোশ্চেন ট্যাগ থাকে তাহলে তার নিয়ম হবে আরেক রকম। কোশ্চেন ট্যাগ কি সেটা নিয়ে আরেকটু পরে আলোচনা করছি। তাহলে প্রথমেই আমরা চলে যাই, যদি ডাইরেক্ট ন্যারেশনে ইয়েস নো কোশ্চেন থাকে তাহলে তার ন্যারেশন চেঞ্জ আমরা কিভাবে করব। দেখুন, বলা আছে হি সেড টু মি ডিড ইউ সি দ্য ম্যান। এখন আপনারা জানেন যে হি সেড টু মি, এখানে ন্যারেশন চেঞ্জে আমরা আগে বসিয়েছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেড টু থাকলে টোল্ড বসিয়েছিলাম, কিন্তু এখানে কোনোভাবেই টোল্ড বসানো যাবে না। তার কারণ রিপোর্টিং ভার্বটা কি কোশ্চেন করছে, তাহলে আমার রিপোর্টিং ভার্বের ভেতরেও এমন ভাবে বলতে হবে সেটা যাতে বোঝা যায় যে বক্তা আসলে কোশ্চেন করছে। তো সেটা কি করে করব? অবভিয়াসলি হি আস্কড মি, তাহলে এখানে সেইড টু ছিল, এখানে চলে আসলো সেটা আস্কড, তাহলে হি আস্কড মি। এইবার কমা, ইনভার্টেড কমা উঠে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে বসছিল দ্যাট, কিন্তু এখানে দ্যাট বসবে না। মনে রাখবেন, ইয়েস নো কোশ্চেন যদি থাকে তাহলে কি বসবে? কমা, ইনভার্টেড কমা উঠে গিয়ে সেই কমা ইনভার্টেড কমার স্থানে বসবে whether অথবা ইফ। whether বসতে পারে অথবা ইফ বসতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি ওয়েদার বসাবেন না ইফ বসাবেন। আমার সাজেশন হচ্ছে অবভিয়াসলি সব জায়গাতে ওয়েদার বসাবেন, কারণ ওয়েদার সব জায়গাতেই অ্যাপ্লিকেবল। এমন এমন জায়গা আছে যেখানে ইফ অ্যাপ্লিকেবল হয় না, সেক্ষেত্রে কিন্তু ওয়েদারই বসাতে হয়। তাই ইফটাকে আমরা সরিয়ে রেখে আমরা সব জায়গাতেই ওয়েদার বসাবো, তাতে আমাদের ন্যারেশন চেঞ্জ করার সময় ভুল যাওয়ার সম্ভাবনাটা অবশ্যই কমে যাবে। এবার তাহলে হি আস্কড মি ওয়েদার, এরপরে এই যে ডিড ইউ সি দ্য ম্যান, এই ডিড ইউ সি দ্য ম্যান এই সেন্টেন্সটাকে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করে নিতে হবে। তাহলে ডিড ইউ সি দ্য ম্যান, তার অ্যাসার্টিভ সেন্টেন্স কি হয়? ইউ স দ্য ম্যান।
এখন ইউ স দ্য ম্যান যদি থাকতো, আমি তো কোশ্চেন বোঝানোর জন্য ওয়েদার বসিয়েই দিয়েছি, তাহলে ইউ স দ্য ম্যান এটাকে ন্যারেশন চেঞ্জ করে দিতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের নিয়ম অনুযায়ী। অর্থাৎ পার্সন চেঞ্জ করতে হলে পার্সন চেঞ্জ করতে হবে, টেন্স চেঞ্জ করতে হলে টেন্স চেঞ্জ করতে হবে, আর ওয়ার্ডস ডিনোটিং নিয়ারনেস এগুলো যদি থাকে তাহলে ওয়ার্ডস ডিনোটিং ডিস্টেন্স এগুলো পরিবর্তন করে দিতে হবে। এইটুকু করে ফেলতে পারলেই কিন্তু আমাদের কাজ শেষ, সমস্ত ঝঞ্ঝাট থেকে মুক্তি। তো করে ফেলি। ওয়েদার তাহলে কি আছে, ডিড ইউ সি দ্য ম্যান। এখন ডিড ইউ সি দ্য ম্যান এটাকে ধরে নিতে হবে ইউ স দ্য ম্যান। ওয়েদার এই ইউ থাকলে কাকে বোঝাবে, ইউ থাকলে অবভিয়াসলি অবজেক্ট কে বোঝাবে, তো এখানে অবজেক্ট কে মি, ওই জন্য আই বসেছে। আর স পাস্ট ইনডেফিনিট টেন্সে ছিল, তাই সেটা চেঞ্জ হয়ে কি হলো, হ্যাড সিন দ্য ম্যান। এবার প্রশ্ন হচ্ছে তাহলে শেষের চিহ্নটা কি হবে, জিজ্ঞাসা চিহ্ন হবে নাকি ফুল স্টপ হবে, কোশ্চেন মার্ক নাকি ফুল স্টপ। মনে রাখবেন ন্যারেশন চেঞ্জ করার সময়ে রিপোর্টেড স্পিচ এই অনুযায়ী চিহ্ন বসে না, চিহ্ন বসে রিপোর্টিং ভার্ব অনুযায়ী। এখন এখানে এই যে রিপোর্টিং ভার্ব হি আস্কড মি, এটা তো কোনো কোশ্চেন বোঝাচ্ছে না। এই যে হি আস্কড মি এই যে ক্লজটুকু, এই ক্লজটুকু কোনো কোশ্চেন বোঝাচ্ছে না, তাই কি হবে, অবভিয়াসলি চিহ্ন হচ্ছে ফুল স্টপ। এটা অবশ্যই মাথায় রাখবেন। এখানে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন দিলেই একদম ভুল, এতক্ষণ ধরে আপনি যে কষ্টটা করলেন সেটা পুরো মাঠে মারা যাবে। তাই নিজের পরিশ্রমের ফসল ঘরে তুলতে এই প্রত্যেকটা পার্ট অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে এবং প্রত্যেকটা বিষয় মাথায় রেখে স্টেপ বাই স্টেপ এগিয়ে ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে হি সেড টু মি ডিড ইউ সি দ্য ম্যান এর ইনডাইরেক্ট ন্যারেশন কি হলো, এর ইনডাইরেক্ট ন্যারেশন হলো হি আস্কড মি whether I had seen the man। এই হচ্ছে আমাদের ইয়েস নো কোশ্চেন থাকলে আমরা কিভাবে ন্যারেশন চেঞ্জ করব তার নিয়ম। অর্থাৎ যদি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে রিপোর্টেড স্পিচের কোশ্চেনটা শুরু হয় তাহলে তার চেঞ্জের নিয়ম কিন্তু আমরা শিখে গেলাম আমাদের এই প্রথম এক্সাম্পল দিয়ে। এবার আমরা দ্বিতীয় একটা এক্সাম্পল নেব যেখানে অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন শুরু হয়নি, কোশ্চেন শুরু হয়েছে একটা WH ওয়ার্ড দিয়ে। আমি আগের প্রশ্নটাই রেখেছি আলোচনার সুবিধার্থে যাতে আপনারা দেখে বুঝতে পারেন যে দুটো কোশ্চেনের মধ্যে পার্থক্য কি হচ্ছে। ওখানে ছিল ডিড ইউ সি দ্য ম্যান, এখানে কি হয়ে গেল when did you see the man। তাহলে he said to me when did you see the man এই যে বাক্যটা এটা যদি ডাইরেক্ট ন্যারেশনে থাকে তাহলে তার ন্যারেশন চেঞ্জ কিভাবে করব, কিভাবে করব আমি তো বলেই দিয়েছি, খুব সোজা নিয়ম। অবভিয়াসলি রিপোর্টিং ভার্ব সেড টু এর বদলে কি হয়ে গেল, আস্কড হয়ে গেল, হি আস্কড মি। এখন অক্সিলারি ভার্ব থাকলে আমরা ওয়েদার আনছিলাম, কিন্তু যদি WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন শুরু হয় টেনশন নেওয়ার কোনো কারণ নেই, যে WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন শুরু হয়েছে সেই WH ওয়ার্ডটাকেই বসিয়ে দেবেন, একদম ঝামেলা থেকে মুক্তি। তাহলে ওয়েদার না ইফ এই ঝঞ্ঝাট এখানে নেই। এখানে কি আছে, যে WH ওয়ার্ড দিয়ে রিপোর্টেড স্পিচের কোশ্চেনটা শুরু হয়েছে সেই WH ওয়ার্ডটাই বসিয়ে দেবেন। আর তারপরে ডিড ইউ সি দ্য ম্যান অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করুন, ইউ স দ্য ম্যান তার ন্যারেশন চেঞ্জ করে দিন, পার্সন চেঞ্জ করে দিন, টেন্স চেঞ্জ করে দিন, ওয়ার্ডস ডিনোটিং নিয়ারনেস, ওয়ার্ডস ডিনোটিং ডিস্টেন্স এগুলোকে চেঞ্জ করে দিন, ঝামেলা মিটে গেল, খেল খতম। তো কি হলো, when did you see the man when I had seen the man। একেবারে 10-12 এটা যদি করতে পারেন। আর চিহ্ন কি হবে, জিজ্ঞাসা চিহ্ন, একদম না, ফুল স্টপ। তাহলে এটাও শিখে গেলেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করুন। এবার যদি থাকে কোশ্চেন ট্যাগ, হোয়াট ইজ কোশ্চেন ট্যাগ, জানেন না তাই তো, এই যে জানেন না তাই তো, এটাই হচ্ছে কোশ্চেন ট্যাগ। লাস্টে একটা কোশ্চেন আছে, সে খুব ভালো ছেলে তাই না, এই যে তাই না এটা হচ্ছে ট্যাগ, একটা কোশ্চেন ট্যাগ হিসাবে রয়েছে। মূলত সেন্টেন্সটা অ্যাসার্টিভ বাট তার সাথে একটা কোশ্চেন ট্যাগ হয়ে রয়েছে। ট্যাগ করে থাকা মানে কি, জুড়ে থাকা, তো ট্যাগ হয়ে আছে। এরকম যদি থাকে তাহলে আমরা কি করব, কিচ্ছু না, খুব সহজ। এইখানে কিন্তু আর রিপোর্টিং ভার্ব চেঞ্জ হবে না। যেমন এখানে বলা হয়েছে তনিমা সেইড, তনিমা সেইড কি বলেছে, তনিমা বলেছে ত্রিধা ইজ এ গুড গার্ল ইজন্ট শি। তনিমা বলেছে ত্রিধা একটি ভালো মেয়ে তাই না। এখন এখানে একটা কোশ্চেন মনে হচ্ছে যে তনিমা বলেছে যে ত্রিধা একটি ভালো মেয়ে তাই তো, তাই না। এই জায়গাটা কি করে ট্যাকেল করব, তো আমরা বলেছি যে এখানে রিপোর্টিং ভার্ব যা ছিল তাই থাকবে, সেইড থাকলে সেইড হবে আর সেইড টু থাকলে টোল্ড হবে। তারপরে দ্যাট বসলো,
মূলত মনে রাখতে হবে এটা কিন্তু কোশ্চেন ট্যাগ থাকলেও, এই যে কোশ্চেন ট্যাগ, এই কোশ্চেন ট্যাগ থাকলেও এই যে অংশটা মূল যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা কি? স্টেটমেন্ট অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে এর যাবতীয় চেঞ্জ অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মে হবে। শুধু এই যে কোশ্চেন ট্যাগ ইজন্ট হি, এটা আসলে কি মনে হচ্ছে? আমার মনে হয়, তনিমার মনে হয়। তো এই যে তনিমার মনে হওয়াটা, এই কথাটুকু কোশ্চেন ট্যাগ সূচিত করছে, বোঝাচ্ছে। এই কোশ্চেন ট্যাগটা দিয়ে তনিমার মনে হওয়াটা বোঝাচ্ছে, যে বলছে তার মনে হওয়াটা, তার ধারণা, তার বিশ্বাসকে বোঝাচ্ছে। তাই এখানে তনিমা সেইড ত্রিধা ইজ এ গুড গার্ল ইজন্ট শি, এইটার বদলে আমরা কি লিখছি? এর ইনডাইরেক্ট ন্যারেশন করতে গিয়ে আমরা লিখছি তনিমা সেইড দ্যাট, আর কোশ্চেন ট্যাগের জন্য আমরা আনছি শি থট। কখনো হতে পারে শি বিলিভড, কখনো হতে পারে শি হোপড, কখন হবে যদি কোনো কিছু আশা করে বলে যে আমার মনে হচ্ছে জাহাজটা কালকের মধ্যে তীরে এসে ভিড়বে, তাই না? তাহলে এখানে কি আশা করছে? আমার মনে হচ্ছে আমরা খেলায় জিতবো, তাহলে আশা করছে যে খেলায় জিতবে। তো এই যে হোপড, যদি তার বিশ্বাস হয় যে লোকটা সৎ, আই বিলিভড, তো এই যে বিলিভ, হোপ অথবা থট, এইগুলোর কোনো একটা বসবে। তাহলে এখানে থট বসলো, আর কি কি বসতে পারতো প্রয়োজন সাপেক্ষে? প্রয়োজন সাপেক্ষে বসতে পারতো বিলিভড আর হোপড, এর যে কোনো একটা, যেমনটা দরকার হবে। তার মানে কিন্তু এই না যে যেখানে ইচ্ছা আপনি থটের বদলে বিলিভদের বদলে হোপ এসব বসিয়ে দিতে পারবেন, একদম না। যেখানে যেটা অ্যাপ্লিকেবল, এখানে থট অ্যাপ্লিকেবল, তাই আমি থট বসিয়েছি। তনিমা সেইড দ্যাট, এই কোশ্চেন ট্যাগের জন্য আনলাম শি থট, এনেছি। তারপরে ত্রিধা ইজ এ গুড গার্ল, অবভিয়াসলি ত্রিধা ওয়াজ এ গুড গার্ল, ত্রিধা ওয়াজ এ গুড গার্ল, এটা হচ্ছে আমার ইনডাইরেক্ট ন্যারেশন শেষ করে দিচ্ছে। তো কি হলো? তনিমা সেড দ্যাট ত্রিধা ইজ এ গুড গার্ল ইজন্ট শি, উত্তর হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশনে চেঞ্জ করলে তনিমা সেড দ্যাট শি থট ত্রিধা ওয়াজ এ গুড গার্ল। ইন্টারোগেটিভ সেন্টেন্সে মূলত এই কটা সমস্যাই আমাদের সামনে থাকে, এই তিন ধরনের সমস্যা থাকে। তাই ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আর খুব বেশি আলোচনা করব না, চলে যাব ইম্পারেটিভ সেন্টেন্সে। আমি ডেসক্রিপশন বক্সে কিছু কোশ্চেন দিয়ে দিচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের, আপনারা সবাই সেগুলো প্র্যাকটিস করবেন। কোথাও আটকে গেলে অবভিয়াসলি আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এই প্রশ্নের উত্তর পারিনি। এবার চলে যাব ইম্পারেটিভ সেন্টেন্সে। রিপোর্টেড স্পিচের ভেতরে ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ আদেশ, নির্দেশ, অনুরোধ, এগুলো যদি থাকে তাহলে তার ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন আমরা কিভাবে করব, এবার তার নিয়ম আমরা শিখব। তো এখানে আমি 5খানা উদাহরণ দিয়েছি, এই 5 রকম ভাবেই কিন্তু আসতে পারে ইম্পারেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ করা। তো ইম্পারেটিভ সেন্টেন্সে প্রথমে আমরা দেখে নেব যদি অর্ডার থাকে। অর্ডার এবং অ্যাডভাইস এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। অর্ডার অর্থাৎ কোনো কিছু জোর দিয়ে করতে বলা, অ্যাডভাইস কোনো উপদেশ দেওয়া, আবার রিকোয়েস্ট কোনো কিছুর অনুরোধ করা। তো সেখানে যে বলছে, যে অনুরোধ করছে সে অনেক বেশি হাম্বল। এখন যদি কোনোভাবেই আমরা বুঝতে না পারি যে অর্ডার না নির্দেশ নাকি এমনি করতে বলেছে, অর্থাৎ জোর দিয়ে করতে বলেছে নাকি এমনি করতে বলেছে, তাহলেই বা কি করব? এই সবকিছু নিয়েই আমাদের এবারের আলোচনা। তো প্রথম উদাহরণ, হি সেইড টু তিশান গো হোম অ্যাট ওয়ান্স, সে তিশানকে বলল এক্ষুনি বাড়ি যাও। তো এই যে এক্ষুনি বাড়ি যাও, এটা জোর দিয়ে বলা হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু নির্ভেজাল অর্ডার। তো এটা আমরা কি করে করব? রিপোর্টিং ভার্বে প্রথম চেঞ্জ, সেটা কি হবে? সেইড টু এর বদলে বসলো অর্ডার্ড। রিপোর্টিং ভার্ব গুলোকে একটু মার্ক করুন, এখানে অর্ডার্ড বসেছে, এখানে অ্যাডভাইসড বসেছে, এখানে রিকোয়েস্টেড বসেছে, এখানে প্রপোজড বসেছে, আর এখানে টোল্ড মি আছে। এখন কোথায় অর্ডার হবে, কোথায় অ্যাডভাইস হবে, কোথায় রিকোয়েস্টেড হবে, কোথায় সাজেস্টেড হবে, এগুলো আমাদেরকে কিন্তু বুঝতে হবে। তো প্রথম উদাহরণ, হি সেইড টু তিশান গো হোম অ্যাট ওয়ান্স। হি সেইড টু তিশান গো হোম অ্যাট ওয়ান্স, অর্থাৎ সে তিশানকে বলল যে এক্ষুনি বাড়ি যাও। তো এই যে এক্ষুনি বাড়ি যাও, এটা একটা নির্ভেজাল অর্ডার। তো এটার ন্যারেশন চেঞ্জ কি হবে? সেইড টু এর বদলে বসলো অর্ডার্ড। কাকে অর্ডার দিচ্ছে? তিশানকে অর্ডার দিচ্ছে। হি সেইড টু তিশান এর বদলে হলো হি অর্ডার্ড তিশান।
তারপরে এই যে গো হোম অ্যাট ওয়ান্স, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ কেসে আছে, তো এটাকে ইনফিনিটিভ কেসে আনতে হবে। তাই করেছি, টু প্লাস ভার্ব ওয়ান, টু গো হোম অ্যাট ওয়ান্স। অর্থাৎ এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে যেটা আছে গো হোম অ্যাট ওয়ান্স, এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স, একটা নির্দেশ দেওয়া বোঝাচ্ছে, আর সেটাকে চেঞ্জ করলাম ইনফিনিটিভে, টু গো হোম অ্যাট ওয়ান্স। অর্থাৎ হি সেড টু তিশান গো হোম অ্যাট ওয়ান্স, এটাকে ইনডাইরেক্ট নারেশন হয়ে যাচ্ছে, হি অর্ডার্ড তিশান টু গো হোম অ্যাট ওয়ান্স। সহজ। পরের উদাহরণ, হি সেড টু মি ডু নট রান ইন দ্য সান। এখন এটাকে কি অর্ডার দেওয়া বোঝাচ্ছে, যে সে আমাকে বলল রৌদ্রে দৌড়িও না। রৌদ্রে দৌড়িও না ভালো কথা বলছে, আমি যদি দৌড়ায়ও তিনি আটকাতে আসবেন না। তো তিনি আমাকে একটা উপদেশ দিচ্ছেন, অ্যাডভাইস দিচ্ছেন। তো অ্যাডভাইস দিতে গেলে আমাকে কি করতে হবে, হি অ্যাডভাইসড মি নট টু রান, ভার্ব গো হোম, এখানে ডু নট রান, তাহলে ডু নট থাকলে কি করব, নট টু, তাহলে হি অ্যাডভাইসড মি নট টু রান ইন দ্য সান। যা ছিল সেটাই, অর্থাৎ এখানে ইম্পারেটিভ সেন্টেন্স ছিল, এটাকে কি করলাম, ইনফিনিটিভ কেসে রূপান্তরিত করে দিলাম। এবার হি সেড টু মি প্লিজ হেল্প মি, তিনি আমাকে বলছেন অনুগ্রহ করে আমাকে সাহায্য করুন। এখানে কি অর্ডার আছে এই টোনের ভেতরে, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। তো এই যে প্লিজ, প্লিজ কখন বলে মানুষ, যখন রিকোয়েস্ট করে, আর্নেস্টলি কোনো রিকোয়েস্ট করে, তো অবভিয়াসলি এটা একটা রিকোয়েস্ট। হি সেড টু মি প্লিজ হেল্প মি, হি রিকোয়েস্টেড মি টু হেল্প হিম। তাহলে এটাও বোঝা গেল। এখন যদি আমরা বুঝতে না পারি যে অর্ডার না এমনি করতে বলেছে, তাহলে কি করব, ধরুন এখানেই থাকতো হি সেড টু তিশান গো হোম, অ্যাডভান্সটা নেই, অ্যাডভান্সটার জন্য আমরা বুঝতে পারছিলাম যে এটা আসলে কি আছে, এটা আসলে অর্ডার আছে। কিন্তু যদি এখানে এই অ্যাডভান্স না থাকতো, তাহলে কি এখানে অর্ডার বসাতাম, তাহলে কিন্তু এখানে অর্ডার বসাতাম না, তার বদলে কি বসাতাম, হি আস্কড তিশান, হি আস্কড তিশান টু গো হোম, আর অ্যাডভান্স নেই তাই অ্যাডভান্সও বসাইনি। তাহলে হি সেড টু তিশান গো হোম এর ইনডাইরেক্ট নারেশন হবে হি আস্কড তিশান টু গো হোম। এখন আস্কড মানে তো প্রশ্ন করা, তাহলে আস্কড এখানে বসাচ্ছি কেন, মনে রাখবেন আস্কড মানে কিন্তু শুধু প্রশ্ন করা নয়, আস্কড মানে করতে বলাও বোঝায়। তাই এটা হয়ে গেল। তো তিনটে উদাহরণ আমরা দেখলাম, 1, 2, 3, এই তিনটে উদাহরণ দিয়ে আমরা জেনারেল নিয়মগুলো শিখলাম। কিন্তু যদি ডাইরেক্ট ন্যারেশনের ভেতরে অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভেতরে লেট থাকে, এই লেট শব্দটা থাকে, তাহলে কি করব। এখন লেটও দুভাবে থাকতে পারে, একটা হচ্ছে লেটের সঙ্গে একটা আস আছে, আর একটা শুধু লেট আছে। তো লেটের সঙ্গে যদি আস থাকে, কি আছে, হি সেড টু মি লেট আস গো হোম। এখন হি সেড টু মি লেট আস গো হোম এর মানে কি, হি সেড টু মি, সে আমাকে বলল চলো বাড়ি যাওয়া যাক। তাহলে সে কি করলো, একটা প্রপোজাল দিল, একটা সাজেশন দিল। তো এই যে প্রপোজাল বা সাজেশন এটা যে দিচ্ছে, এটা আসলে রিপোর্টিং ভার্বে গিয়ে আমার রিফ্লেক্টেড হবে। তো কি হচ্ছে, হি সেড টু মি, দেখুন আমরা বসিয়েছি হি প্রপোজড অথবা সাজেস্টেড। তাহলে হি প্রপোজড অর সাজেস্টেড, যে কোনো একটা লিখবেন পরীক্ষার হলে, এই জন্য আমি এটা লাল কালি দিয়ে লিখেছি, যে কোনো একটা। এক্সামিনারকে কনফিউজ করার চেষ্টা করবেন না, বা দেখাতে যাবেন না আপনি অনেক বেশি জানেন, কম জানেন সেটাই দেখাবেন, হ্যাঁ, বা যেটুকু জানা উচিত সেইটুকু জানেন সেটাই দেখাবেন। তো এখানে আইদার লিখবেন হি প্রপোজড অর লিখবেন হি সাজেস্টেড। তাহলে লিখে কি হবে, তারপরে ওই যথারীতি টু মি, কারণ এখানে মি আছে, টু মি, হি প্রপোজড টু মি অথবা হি সাজেস্টেড টু মি, কি করেছে, গো হোম। দ্যাট এই যে লেট আস, এই লেট আস এর জন্য বসছে উই শুড, কারণ এই আস বলতে কাকে বুঝিয়েছে, মি কেও বুঝিয়েছে, হি কেও বুঝিয়েছে। তো মি এবং হি, আমি এবং সে, এই মিলে কি হয়, আমরা। তো দ্যাট উই শুড গো হোম, এটা কিন্তু এই যে উচিত অর্থে আমাদের বাড়ি যাওয়া উচিত, এরকম একটা সেন্স বোঝাচ্ছে। তাহলে কি হলো, হি সেড টু মি লেট আস গো হোম, তার উত্তর কি দাঁড়াবে, হি proposed to me that we should go home, অথবা he suggested to me that
উই শুড গো হোম। ইম্পারেটিভ সেন্টেন্সের লাস্ট এক্সাম্পল, হি সেড টু মি লেট হার গো। তিনি আমাকে বললেন তাকে বাড়ি যেতে দেওয়া হোক। এখন এখানে একটা জিনিস হতে পারে যে রিকোয়েস্ট করেছে, যদি এরকম হতো যে হি সেড টু মি লেট মি গো, তিনি বললেন আমাকে যেতে দিন, এটা কিন্তু রিকোয়েস্ট। কিন্তু যখন বলছে যে ওকে বাড়ি যেতে দিন বা তাকে বাড়ি যেতে দিন, এটা রিকোয়েস্ট নয় বাট একটা পোলাইট সাজেশন। তো ওই কারণে আমরা এখানে সেইড টু আছে বলে আমরা টোল্ড বসালাম। যদি সেইড টু না থাকতো, শুধু সেইড থাকতো, তাহলে সেইড বসাতাম। এখানে রিকোয়েস্ট বা এই জাতীয় কিছু আর বসাবো না। তবে রিকোয়েস্টেড বসালেও ভুল হবে না, কোনোভাবেই ভুল হবে না। তো আমরা কি বসালাম, হি সেইড টু মি লেট হার গো বসালাম হি টোল্ড মি অথবা হি রিকোয়েস্টেড মি দ্যাট। এই যে লেট, এই লেটের জন্য কি আসছে, শি, হারের জন্য আমরা শি আনলাম। হয় আমরা বসাবো মাইট, নয় আমরা বসাবো মাইট বি অ্যালাউড টু, তারপরে এই যে গো বসছে। তাহলে কি হলো, হি সেড টু মি লেট হার গো, এর উত্তর দুরকম হতে পারে, হি টোল্ড মি দ্যাট শি মাইট গো, অথবা হি টোল্ড মি দ্যাট শি মাইট বি অ্যালাউড টু গো। এই 5 রকম ভাবে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স থাকতে পারে রিপোর্টেড স্পিচের ভেতরে। তো আমাদের বুঝে নিতে হবে যে কোন রকম আছে, সেইভাবে আমাদের উত্তর করতে হবে। আশা করি বোঝা গেছে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এইচডি ফর ইংলিশ চ্যানেলটি, এই আইকনে ক্লিক করে। আজকের মতো এটুকুই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এইচডি ফর ইংলিশ।